সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা যে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশ বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিক আজকের এই পর জানার পেছনে নতুন কাজ করছে অত্যন্ত প্রিয় মানুষ। আমার সাথে আছেন নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 আসন, এবং একই সাথে সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের। কেমন আছেন বাবু ভাই আপনি? জি ইনশাআল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। বাবু ভাই, আজকের আমাদের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে আর কি। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এখনো আছেন, মানে নেই বললে ভুল হবে আর কি, আছেন এবং বাংলাদেশের উন্নয়ন কর্মসূচি ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং সদ্য নির্বাচিত যে মাননীয় সংসদ সদস্য। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি দেখছি যে আপনি নারায়ণগঞ্জের মাননীয় সংসদ সদস্য, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সেখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু বিঘ্ন হচ্ছে, মিডিয়াতে এই নিয়ে বিভিন্ন কথা হচ্ছে আর কি। এটা কি আমাদের উন্নয়নের পথে কোনো বাধা হিসেবে দাঁড়িয়েছে কিনা, বা কোনো এটা মানে আমাদের উন্নয়নে কোনো বাধা হবে কিনা আর কি? আমি মনে করি যে কোনো এই সন্ত্রাস, নৈরাজ্য, খুন খারাপি, গুম, হত্যা এগুলি শুধু অগ্রগতি নয়, জাতির বিবেককে দংশনকারীর মতো একটা অবস্থা। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমি সেটুকু বলবো যে নারায়ণগঞ্জের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি আমি বলি তাইলেও ভুল হবে, আবার যদি বলি এটা একটা পরিকল্পিত ঘটনা তাও ভুল হবে না। যেমন মনে করেন নারায়ণগঞ্জের 7 মার্ডার, সেখানে এই নজরুল ইসলাম নামে যিনি খুন হয়েছেন, একজন কাউন্সিলর, প্যানেল মেয়র, তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক ছিলেন, একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের ডিস্ট্রিক্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ওখানে গড়ে ওঠা আরেকজন নেতৃত্ব যিনি নূর হোসেন নামে খ্যাতি অর্জন করেছেন। আর এই নূর হোসেনরা হলেন একসময় ট্রাক ড্রাইভার, ট্রাক হেল্পার। তাই বলে তাদেরকে আমি তাচ্ছিল্য করছি না, ছোট করে দেখছি না, কিন্তু তার সেই অবস্থানের পরিবর্তন ঘটে সে একসময় চেয়ারম্যান হয়েছিলেন। এখন আমার বিষয়টি হলো চেয়ারম্যান হওয়ার প্রক্রিয়া। তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সাম বিএনপির এক এমপি তত্ত্বাবধানে তিনি রাজনীতি শুরু করেছিলেন। ভোট কেটে, তখন ভোট চুরি এবং ভোট কাটার রাজনীতি নিশ্চয়ই আপনার মনে রয়েছে। এটা কি আপনি বিএনপির সময়ের কথা বলছেন? জি, বিএনপির প্রথম 91, তখন সে যে ইলেকশনটা করেছিলেন সেই ইলেকশনে সে ভোট কেটে হোক যেভাবেই হোক সে তখন বিএনপির চেয়ারম্যান হয়েছিলেন। ওই চেয়ারম্যান হওয়ার পর থেকে ওই এরিয়াটুকুকে সে তার নিজ হস্তগত করার জন্য যে রকম দরকার সেভাবে বারবার সাজানোর চেষ্টা করেছিলেন। সরকার বদল হয়েছে, তিনিও বদল হয়েছেন, এইভাবে বেশ কয়েকটি বছর, এমনকি এক যুগ কেটে দিয়েছেন। পরবর্তীতে লক্ষ্য করেছি যে আমাদের 96-এর সরকারের সময় শেষের দিকে এসে দ্বিতীয় তার আরেকটি নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু সে ভোট কাটাকাটি করেছিলেন। তখন প্রার্থী ছিলেন নজরুল, তার বিপরীতে। দুইজনের মধ্যে যখন এই তুমুল লড়াই, নির্বাচনে যখন জয়লাভের রেজাল্ট নজরুলের দিকে, তখন সন্ত্রাস নৈরাজ্য করে রেজাল্ট বন্ধ করা হয়। সেই সময়ে সে আবার দল পাল্টিয়ে একটি সময়ে এসে মামলা মোকদ্দমা করে নির্বাচনের রেজাল্ট স্থগিত রেখে একটা পর্যায়ে এসে আবার তৎকালীন সময়ের যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, আওয়ামী লীগের কিছু কতিপয় ব্যক্তির সাথে সম্পর্ক করে আবার সে দুইজনের মধ্যে মিউচুয়াল করে সে কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। এমনি ভাবে নূর হোসেনদের মানে উৎপাদ দিন দিন বেড়েছে। শেষ পর্যায়ে এসে এই নজরুলকে হত্যা করার যে পরিকল্পনা করেছে, কারণ নজরুল তার সাথে প্যানেল মেয়রে নির্বাচিত হয়েছে, নজরুলকে তিনি সহ্য করতে পারতেন না, সেই কারণে তিনি তার পরিকল্পনার মধ্যে নজরুলকে হত্যা করার রুটিন ওয়ার্কে নিয়েছেন। আমার প্রশ্ন হলো, নজরুলকে হত্যা করতে গিয়ে 7 জনকে হত্যা করেছেন, তিনি ব্যবহার করেছেন সরকারি একজন প্রশাসনের এই প্রাতিষ্ঠানিক প্রধানের একজনকে। যেমন মনে করেন এই যিনি এই নারায়ণগঞ্জে র্যাবের দায়িত্বে ছিলেন, তিনি নিজেই ব্যবহার হয়ে গেলেন। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, যেগুলি পত্র পত্রিকায় এবং স্বীকারোক্তিতে এসেছে। এখন একজন আইন শৃঙ্খলার ব্যক্তি যদি কোনো হত্যাকাণ্ডে জড়িত হয়, সম্পৃক্ত হয়, তাহলে আমি বলবো সেটা আইন শৃঙ্খলার অবনতি নয়, এটা মানবিক এবং মানসিক অবক্ষয়।
সেই অবক্ষয়ের জন্য দায়ী ব্যক্তিটাকে হ্যাঁ শাস্তি পেতে হবে, তার শাস্তি নিশ্চিত করতে হবে, এবং এই পরিকল্পনার সাথে যারা সম্পৃক্ত, যারা সাহায্যকারী, তাদেরকে খুঁজে বের করতে হবে। এর অর্থ কিন্তু এই নয় যে দেশে বা নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এটা হলো আমি মনে করি মন মানসিকতার যে পরিবর্তন, যে একজন আইনের রক্ষক। নজরুল ইসলাম বাবু, আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, যেটা আপনি বলছেন যে বিচ্ছিন্ন ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু সরকারের এত উন্নয়ন কর্মকাণ্ড সেটা কিন্তু অনেক ব্যাহত হচ্ছে, কিন্তু সমালোচনার মুখোমুখি হচ্ছে। কিন্তু আমি কিন্তু বিষয়টা বিচ্ছিন্ন ঘটনা বলিনি, আমি বলছি পরিকল্পিত ঘটনা। আচ্ছা। এবং এই পরিকল্পিত ঘটনাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। তিনি সরকার সেটা করবেন, যখন করতে পারবেন তখনই মনে করবেন দেশে এবং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এটা বোঝা যাবে। নারায়ণগঞ্জ কিন্তু একটু শিল্পনগরী হিসেবে ধরতে পারি, কিন্তু একেবারে কিন্তু নারায়ণগঞ্জ একসময় কম না, কিন্তু আপনি জানেন যে পাশের দান্ডি হিসেবে পরিচিত ছিল। এই নারায়ণগঞ্জের মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। নারায়ণগঞ্জের কিছু এই বিচ্ছিন্ন ঘটনায় এই ধরনের কিছু কুখ্যাত সন্ত্রাসীদের লালন পালনকারী যারা, তারা হয়তো নারায়ণগঞ্জকে নিয়ে ওইভাবে ভাবতে পারেন না। আপনি নারায়ণগঞ্জের সংসদ দেশে অনেকেই আমরা এখন শুনছি যে আসলে একটি আতঙ্কের মানে নগরী বলছে আর কি অনেকে, এটা কি আসলে কি আপনি মেনে নিচ্ছেন কিনা যে আসলে সেখানে কি আতঙ্ক কি সবসময় বিরাজ করছে কিনা? না, আমি আতঙ্কের কথা বলবো না, তবে আমি এইটুকু বলবো যে মানুষ ভালো নেই। মানুষ এই বিষয়টিকে মানে একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে নিয়েছে যে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি খুন করতে পারে, তার সাথে রেষারেষি থাকতে পারে, এরকমটা অনেক সময় হয়ে যায়। কিন্তু 7 জন মানুষকে তুলে নিয়ে হত্যা করে ফেলবে, নিশ্চয়ই এটা আতঙ্কের বিষয়। কিন্তু এই আতঙ্ক দূর হয়েছে তখন যখন রাষ্ট্রের দায়িত্বে থাকা সরকার যখন কঠোর দমন করে আজকে ওই যারা সম্পৃক্ত উদ্ঘাটন করতে পেরেছে। ঘটনা ঘটতেই পারে, একটা অপরাধ প্রবণতা যেহেতু রয়েছে, একটা অপরাধ সংগঠিত হতে পারে, কিন্তু আপনি আমার দায়িত্ব হলো যে এই অপরাধ প্রোটেক্ট করা, রাইট, আমরা সেটা করতে পেরেছি কিনা। যদি আজকে সরকার যদি সেখানে ব্যর্থ হতেন পুরোপুরি, এই খুনের, এই লাশের, এই খুনিদের চিহ্নিত করতে না পারতেন, তাহলে আমার মনে হয় সরকারকে এখন কি বাহবা হিসেবে কি আপনি মনে করছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি বাহবা দিচ্ছি না সরকারকে, তবে বাহবার পথে আছেন সরকার। যখন নূর হোসেনদের মতো এই মানুষগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে প্রমাণ করতে পারবে খুনিদের স্থান বাংলাদেশের মাটিতে নেই, নারায়ণগঞ্জে নেই, তখনই এই সরকারকে আমি সাবাস দেব। সেই ক্ষেত্রে আমি সাংবাদিক, আমাদের মিডিয়ার সেক্টরের প্রতিটি প্রতিষ্ঠানকে এবং বিরোধী দলকে অনুরোধ করব। কোন বিরোধী দলের কথা বলছেন আপনি? আপনি কি বর্তমান বিরোধী দলের কথা বলছেন? আমি বিরোধী দল বলছি, সরকার সমালোচক যারাই আছেন সকলকে আমি বলবো, বিএনপি সহ সবাইকে অনুরোধ করব, গোলাপানিতে মাছ শিকার না করে আসুন, গোলাপানিতে লুকিয়ে থাকা মাছটি কোথায় খুঁজে বের করে আমরা চিহ্নিত করি সে আসলে কি কোন মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সেখানে যদি আমরা সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাবে, অগ্রগতি এগিয়ে যাবে, থেমে থাকার কোনো সুযোগ আমাদের নেই। আমরা আশা করছি বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। স্যার, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আমরা এই বিষয়গুলো আবার কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, একই সাথে মাননীয় সংসদের বর্তমানে মাননীয় সংসদ। যেটি আমরা বিরতিতে যাওয়ার আগে অনেক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, নারায়ণগঞ্জের পরিস্থিতি, বর্তমান ছাত্র রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। এখন একটি বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ আপনি এবার নবীন সংসদ সদস্য, এবং আমরা জানি যে প্রতিটি জনগণ আপনাকে মানে অকুণ্ঠ ভালোবাসা দিয়ে কি আপনাকে সংসদ সদস্য বানিয়েছে। এক্ষেত্রে আপনি এলাকায় কি কি উন্নয়নে কাজ করছেন, কিভাবে করবেন, এবং সরকারের ভীষণ বাস্তবায়ন আপনি কিভাবে কাজ করবেন? আমি সরকারকে ধন্যবাদ জানাই যে স্বাধীনতার 42 বছর পার হয়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেনি, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার 2008 সালের 29শে ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর, নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জের চেহারার কিছুটা পরিবর্তন ঘটেছে। এর চেয়ে অনেক বেশি পরিবর্তন ঘটেছে বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্ট পর্যায়ের, উপজেলা পর্যায়ের উন্নয়নে। আমি শুধু আমার ডিস্ট্রিক্ট নিয়ে আমি দুই একটি কথা আপনাকে জানাতে চাই, যে যেগুলো আমাদের অনেক দিনের মানে আশা ছিল, সেই কাজগুলো আমরা করতে পেরেছি। যেমন মনে করেন নারায়ণগঞ্জকে নিয়ে যদি আমি শুরু করি, নারায়ণগঞ্জ সদর,
সেখানে একটা কলেজ রয়েছে, জি। তুলারাম কলেজ, যে কলেজের নাম সুনাম অনেক রয়েছে। হুম, হুম। এই কলেজে 125 কোটি টাকা বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করে অনার্স কোর্স চালু করে, এই হোস্টেল নির্মাণ করে, কলেজ ভবন বৃদ্ধি করে এখন একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেখানে গড়ে দিয়েছেন এই সরকার, আচ্ছা। যা আমরা মানে ভাবতেও পারি না। জি। নারায়ণগঞ্জের প্রতিটি স্কুলকে নতুন ভবন করে দিয়েছেন সরকার, শিক্ষাখাতটা আমি বলছি। হুম, হুম। সেখানে আমাদের এই যে ক্রমান্বয়ে উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে, জি। সেটার ভাগ হলো 35%, আচ্ছা। শুধুমাত্র উন্নয়ন। আপনি লক্ষ্য করে দেখবেন নারায়ণগঞ্জের এই যে সিটি কর্পোরেশন করেছেন সরকার, শিওর। এটা কিন্তু জ্ঞানতেন বিষয় যুগোপযোগী নয়, একটা চিন্তা ভাবনা। এটা কিন্তু সুচিন্তিত একটা মতামত, আমি মতামত। বলবো শুধু চিন্তা না, মতামত বাস্তবায়ন এবং শেষে একটি নির্বাচন। শিওর। এই একটি সরকারের মাত্র 5 বছরের শাসনামলে জি। মানে পরিকল্পনা, মতামত, বাস্তবায়ন, উন্নয়ন এবং নির্বাচন জি। সবকিছু এই সরকার করে দিয়েছেন। তাহলে এই সরকারকে আমি কি বলবো, ধন্যবাদ না জানিয়ে কি অন্য কিছু করা যায়? আপনি দেখুন যে পানগাঁওতে আমরা নতুন করে একটি পোর্ট করেছি, হুম, হুম। এটা স্টার্ট হয়েছে অলরেডি। হুম, হুম। নারায়ণগঞ্জে সবচেয়ে ভালো দিক হলো জি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জি। এই অল্প সময়ের মধ্যে নতুন একটি প্রতিষ্ঠান তৈরি করে নারায়ণগঞ্জ থেকে চালু করেছেন। জি। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি শুধু সদরটা নিয়ে বলছি, জি। পিটিআই নারায়ণগঞ্জে ছিল না। হুম। আমাদের নারায়ণগঞ্জের শিক্ষকরা যে ওই রায়পুরা, নরসিংদী, মুন্সিগঞ্জে ট্রেনিং নিতে হতো, সেই কাজ দ্রুত গতিতে চলছে। জি। জেলখানার উন্নয়ন হয়েছে। এগুলি কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল, তাই জি। না? আসলে আমার নিজের উপজেলায় এই অডিটোরিয়াম থেকে শুরু করে আপনার উপজেলা কমপ্লেক্স ভবন থেকে শুরু করে 120টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ থেকে শুরু করে, এটা কি আপনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন তখন থেকে নাকি? আর আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকে এই পর্যন্ত আচ্ছা। এর মধ্যে নতুন ভবন করেছি। 27টি হুম। এই স্কুলকে, জি। বেসরকারি স্কুলকে সরকারিকরণ করে সেগুলোকে ভবন দিয়ে নতুন আঙ্গিকে সাজিয়েছি। আমি 28টি ব্রিজ বানিয়েছি, যেই ব্রিজগুলি 3 কোটি টাকার নিচে একটা ব্রিজের খরচ নেই, হুম, হুম। এর উপরে সব। জি। আপনি আসুন নদী ভাঙ্গা আমাদের মেঘনার পাড়ে, আমরা সেখানে স্টোন বসিয়ে গ্রাম রক্ষা বাঁধ করে দিয়েছি। জি। সেখানে সৈয়দ আশরাফ সাহেব শিক্ষামন্ত্রী, প্রতিটি সেক্টরের মন্ত্রী একবার করে গিয়ে এসেছেন। জি। আমার এলাকায় 22 জন মন্ত্রী, ক্যাবিনেটের প্রতিমন্ত্রী এবং ফুল মন্ত্রীরা যে আমাদের উদ্বোধন করেছে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জি। জননেত্রী শেখ হাসিনা গিয়েছেন। সেখানে আমরা একটা এটিআই প্রতিষ্ঠা করেছি, শিওর। যেখানে সরকারের 100 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। জি। আমি ফলিত পুষ্টি ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান শিওর। যেটা লেভেল ইউনিভার্সিটি, আপনি জানেন, যেখানে গবেষণা হবে, হুম, হুম। ডক্টরেট দেওয়া হবে জি। একটা জায়গায়। বাংলাদেশের মানে এই প্রতিষ্ঠানটি খুব দরকার ছিল, আমাদের পুষ্টি জ্ঞান নেই। শিওর। সেখানে এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য 100 একর জমি নিয়ে সেটাকে ভরাট করে এখন কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে, হুম। যেখানে কোটি কোটি 600 কোটি টাকারও বেশি হুম। খরচ হবে প্রজেক্টে। তবে একটি আশা আমার রয়েছে, ঢাকার সন্নিকটে মাত্র 33 কিলোমিটার, জি। সেখানে যদি আমরা ওই নগরায়ণ করতে পারি, জি। সেই পরিকল্পনা নিয়েছিলাম আমি, নিয়ে একই উপজেলায় 2টি পৌরসভা ইতিমধ্যে সেখানে প্রতিষ্ঠিত করেছি। 2টি পৌরসভায় নির্বাচন হয়েছে, জি। সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের জয়লাভ হয়েছে। শিওর। মানুষ আমার প্রতি কতটুকু বা আমার দলের প্রতি কতটুকু, আমার নেত্রীর প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, আস্থাশীল, আমি একটি কথা দিয়ে বোঝাতে চাই। জি। আমার 12টি ইউনিয়ন পরিষদ ছিল, 12টি ইউনিয়ন পরিষদের এবং 2টি পৌরসভার নির্বাচন হয়েছে। জি। আল্লাহর রহমতে সেখানে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শের, জি। মাননীয় প্রধানমন্ত্রীর দোয়ায় জি। সেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে ডাবল ভোটে জয়লাভ করেছে। আচ্ছা। এতেই আপনি বুঝতে পারেন জি। যে মানুষ আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। সর্বোপরি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়েছে, কিন্তু 2500কে নিয়ে একটা সুন্দর নিউজ হয়েছে। আমরা শেষ করতে হবে, ছোট্ট করে যদি আপনি খুবই ভালোভাবে আমাদের আমরা হাতে অল্প সময় নির্বাচন করেছি এবং জয়লাভ করেছি। জি। তো উন্নয়নের ক্ষেত্রে আমি শতভাগ আল্লাহর রহমতে সফল, জি। এটা আমি আশা করছি। বাকি সময়ে বাকি কাজগুলি আমি করে জি। মানুষকে বুঝাতে আপনি পারবো। এখন আমি যদি সেখানে
এই ফায়ার ব্রিগেড করেছি, সেখানে আমি কমপ্লেক্স করেছি। জি আমাদের উন্নয়ন আল্লাহর রহমতে অনেক। অনেক। তবে আমার প্রশ্ন হলো যে এই একটি উপজেলায় যদি 5 বছরে এত উন্নয়ন করা যায়, জি তাহলে 42 বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বিভিন্ন সময় তারা ছিলেন, কি করেছে? তারা নিশ্চয়ই আরো অনেক অনেক গুণ বেশি করা উচিত ছিল। তাহলেই আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে থাকতে পারতাম। জি আপনি সেই কারণে শেখ হাসিনার শাসন দরকার। জি শেখ হাসিনার শাসন অবশ্যই দরকার। আপনি যদি আমাদেরকে স্বপ্নের বাণী শোনান আমাদের উদ্দেশ্যে এবং আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে। আমার স্বপ্নের বাণী হলো শতভাগ শিক্ষিত মানুষ আমার উপজেলায় আগামী দিনে আমরা জি জাতিকে উপহার দিতে চাই। জি এবং শান্তি শৃঙ্খলা এবং পরিস্থিতিকে আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে আমার এলাকায় এখন পর্যন্ত এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যে ঘটনার জন্য মানুষ এবং যদি ঘটেও সেটার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? আমার মনে হয় এমন কোনো ঘটনা ঘটবে না যে ঘটনার জন্য মায়ের চোখের জল পড়বে, বাবা দুঃখ পাবে এবং শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটবে, উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এমন কোনো ঘটনা আল্লাহর রহমতে ঘটবে না আমার এলাকায়। কারণ মানুষকে আমি সেভাবেই গ্রহণ করেছি, মানুষ আমাকে সেভাবেই ছেলে, ভাই, বন্ধু হিসেবে মেনে নিয়েছে। আমি আশা করি বঙ্গবন্ধুর কন্যার সাথে রাজনীতি করে আমি সততা দেখেছি, সততা নিয়েছি, সততা শিখেছি এবং সেই শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। আমরা আশা করছি যে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কারণ বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, সেই আদর্শ নিয়েই রাজনীতি করছেন। আমরা বেশ আশাবাদী নারায়ণগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে আপনি রূপান্তর করবেন, আশাবাদটুকু ব্যক্ত করছি। নজরুল ইসলাম বাবু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের। আমি পুরো জেলার কথা বললে আপনি আরো খুশি হতে পারতেন, আমরা সময়ের অভাবে আমি অনেক কিছু বলতে পারিনি। আমিও আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার কথা শুনছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফিজ।